মুখে সংঘাত বন্ধ চাইলেও প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। ইসরায়েলি হামলায় নিহত অর্ধশত। ভারতে ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন। অভিযোগ রাহুলের, বললেন গণতন্ত্র বাঁচাবে জেন জি, পরিবারতন্ত্রের বিপক্ষে রায় দেবে তরুণ প্রজন্ম। পাল্টা মন্তব্য বিজেপির। নির্বাচন সামনে রেখে মিয়ানমারে বাড়ছে জান্তা বাহিনীর বর্বরতা। মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ। জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। নিজের বিরুদ্ধে প্রচারণা চালানো টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের। গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ। এবং বাজারে এরও বহুল প্রতীক্ষিত আইফোন 17। অ্যাপল স্টোরে ক্রেতাদের দীর্ঘ লাইন। উন্নত ক্যামেরা ও আপগ্রেডেড ডিসপ্লের কারণে বিক্রিতে রেকর্ডের আশা ব্যবসায়ীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। গাজায় সংঘাত বন্ধ নিয়ে কথা ও কাজে মিল নেই যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোতে আবারও ভেস্তে গেল যুদ্ধবিরতির প্রস্তাব। এ নিয়ে ষষ্ঠবারের মতো ভেটো দিল দেশটি। এমনকি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে গণহত্যায় সরাসরি অংশীদারিত্বের শামিল হিসেবে আখ্যা দিয়েছে হামাস। অবরুদ্ধ উপত্যকায় দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন আরও 50 ফিলিস্তিনি। রাফাতে বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় সামরিক অভিযানের সময় বিস্ফোরণে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযান চালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ক্ষমতায় আসার পর থেকে বারবার যুদ্ধবিরতির বুলি আওড়ালেও কথা ও কাজে কোনো মিল নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপত্যকাটিতে যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়ে তা প্রমাণ করল যুক্তরাষ্ট্র। 15 সদস্য নিরাপত্তা পরিষদে 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় দেশটি। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল। গত 2 বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের ষষ্ঠ ভেটো এটি। প্রস্তাবে ভেটো দেওয়ার বিষয়টিকে গণহত্যায় সরাসরি অংশীদারিত্বের শামিল বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হামাসের হাতে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। এদিন আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। মৌসুমীর সাথী, সময় সংবাদ। মিয়ানমারে তীব্র হচ্ছে জান্তা বাহিনীর বর্বরতা। শুধু গুলিতে নয়, মানবিক সহায়তায় বাধা সৃষ্টি করেও দেশটির বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে তুলছে তারা। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি। এর মধ্যে চীন অঙ্গরাজ্যে বাস্তুচ্যুত মানুষদের আসন্ন নির্বাচনে ভোট দিতে চাপ দিচ্ছে জান্তা। মিয়ানমারে দিন দিন জান্তা বাহিনীর দমন পীড়ন নীতি বাড়ছে। চলতি সপ্তাহে দাওয়াইয়ে উপশহরে ওয়েথে, পাকাহেত, ওয়াইদি সহ বিভিন্ন গ্রামে বিমান হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বহু মানুষ। সামরিক জান্তার একের পর এক হামলায় বাধাগ্রস্ত হচ্ছে দেশটির মানবিক সহায়তা কার্যক্রম। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA জানিয়েছে, শুধুমাত্র আগস্ট মাসেই সহায়তা কার্যক্রমের সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়াও মতুন তুলে ধরেছেন দেশটির ভয়াবহ মানবিক ও মানবাধিকার সংকট। তিনি জানান, 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত 7,265 জনকে হত্যা করেছে সামরিক জান্তা। প্রায় 29,000 মানুষ আটক ও নির্যাতনের শিকার, আর বাস্তুচ্যুত হয়েছে 35 লাখ মানুষ। 2,20 লাখ মানুষ এখন জরুরি সহায়তার অপেক্ষায়, যা মিয়ানমারের অর্ধেক জনগণকে দারিদ্র্য সীমার নিচে ঠেলে দিয়েছে। এরই মধ্যে চীন অঙ্গরাজ্যে বাস্তুচ্যুত মানুষদের সামরিক সরকারের আসন্ন নির্বাচনে ভোট দিতে চাপ দিচ্ছে জান্তা। চলমান সংঘাতের মধ্যেই এই নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে সেনাশাসিত প্রশাসন। তবে একে প্রত্যাখ্যান করেছে স্থানীয় প্রতিরোধ শক্তি এবং রাজনৈতিক সংগঠনগুলো। মৌসুমীর সাথী, সময় সংবাদ।
নিজের বিরুদ্ধে প্রচারণা চালানো টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার্লি কার্ক হত্যা নিয়ে মন্তব্য করায় এবিসি টকশো হোস্ট জিমিকে বরখাস্ত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি। এদিকে এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছে জিমি ভক্তরা। তাদের দাবি, গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ মত প্রকাশের উপর সরাসরি আঘাত। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বারব্যাঙ্ক ও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে নামেন চার্লি কার্কের হত্যার বিষয়ে মন্তব্য করে বরখাস্ত হওয়া উপস্থাপক জিমি কিমেলের ভক্তরা। এ সময় ডিজনির সিদ্ধান্তের প্রতিবাদে সমবেত হন তারা। আন্দোলনকারীদের দাবি, কিমেল ভুল বলেননি, বরং এবিসি নেটওয়ার্ক রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে। সমর্থকদের অভিযোগ, এটি মত প্রকাশের ওপর সরাসরি আঘাত। এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। আমি মনে করি সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা ভয়াবহভাবে ফ্যাসিবাদে পতিত হব। জিমি কিমেলকে ডোনাল্ড ট্রাম্পের চুপি চুপি পাঠানো বার্তা আসলে সবার উদ্দেশ্যে দেয়া হয়েছে। আপনি সকলের কাছে যতই প্রিয় হন না কেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গেলে তিনি আপনাকে নামিয়ে উদাহরণ তৈরি করবে। একই দিন বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। স্লোগানে স্লোগানে ট্রাম্পকে চলে যাওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। উস্কানিমূলক রাজনৈতিক কৌতুক চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হলিউডের স্ট্যান্ড আপ কমেডিয়ানরাও। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই কিমেল তার অনুষ্ঠানে বলেন, চার্লি কার্কের হত্যার ঘটনাকে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে মেগা গ্যাং। কার্কের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সমালোচনাও করেন তিনি। এরপর ডিজনি মালিকানাধীন এবিসি নেটওয়ার্ক তাদের জনপ্রিয় লেট নাইট শো হোস্ট জিমি কিমেলকে অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার থেকে সরিয়ে দেয়। এদিকে টেলিভিশনে জিমির এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই জেরে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায় তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। পাশাপাশি এবিসি টকশো হোস্ট জিমিকে সাময়িক বরখাস্ত করায় যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা FCC কে সমর্থনও জানান তিনি। এছাড়া ট্রাম্প আরো বলেন, নির্বাচনের সময় 97% নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালালেও জয় তারই হয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। এদিকে বৃহস্পতিবার সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্ট লাইনে এখন 7 লাখের বেশি রুশ সেনা রয়েছে। দেশের অর্থনীতি নিয়ে বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অর্থনীতি ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে চলছে। এদিকে কিয়েভ জানিয়েছে, সাম্প্রতিক এক বিনিময়ে তারা রাশিয়ার কাছ থেকে 1000-এরও বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরিয়ে নিয়েছে। যুক্তরাজ্য সফরের শেষের দিকে সংবাদ সম্মেলনে রাগঢাক না রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে তার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, পশ্চিমা দেশগুলো একের পর এক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু মস্কো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তিনি এটিকে পুতিনের ব্যর্থতা বলে অভিহিত করেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতের মধ্যে সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ায় একেবারেই পরিকল্পিত সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক স্থিতিশীলতার স্বার্থে এই নীতি অবলম্বন করা হয়েছে। যদিও রুশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী টানা 2 কোয়ার্টারে জিডিপি হ্রাস পেয়েছে, যা অনেকের কাছে প্রযুক্তিগত মন্দার ইঙ্গিত দেয়। তবে পুতিন জোর দিয়ে বলেন, দেশ এখনো মন্দা থেকে অনেক দূরে। পশ্চিমা দেশগুলোর 25,000-এর বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতি 2023 সালে 4.1% আর 2024 সালে 4.3% হারে বেড়েছে, যা G7 দেশগুলোর তুলনায় বেশি। তবে উচ্চ সুদের কারণে প্রবৃদ্ধি এখনও উল্লেখযোগ্য কমছে। বাজেট ঘাটতি সামলাতে ভ্যাট বাড়ানো ও বিলাসবহুল পণ্যে কর আরোপের বিষয়টিও সরকার বিবেচনায় নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। অর্থনীতির পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। জানান, ফ্রন্টলাইনে এখন 7 লাখের বেশি সেনার মোতায়েন রয়েছে। তিনি বলেন, এই মোতায়েন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
В принципе, и мы так делаем. Здесь অন্যদিকে কিয়েভ বলছে রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক বিনিময়ে তারা 1000-এর বেশি ইউক্রেনীয় সেনার মরদেহ ফিরে পেয়েছে। এর বিপরীতে মাত্র 24 জন রুশ সেনার মরদেহ তারা হস্তান্তর করেছে। তবে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস দাবি করেছে সাম্প্রতিক সংঘাতে ইউক্রেনের 1500-এর বেশি সেনা হতাহত হয়েছে। কিয়েভ এ দাবি অস্বীকার করেছে, আর বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন দুই পক্ষের প্রচলিত ন্যারেটিভ ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ হিসেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই পড়ানো নিষিদ্ধ করেছে তালেবান সরকার। শুধু তাই নয়, মানবাধিকার, যৌন হয়রানি প্রতিরোধ সহ 18টি বিষয় পড়ানো বন্ধ করা হয়েছে। ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের বিরুদ্ধে একের পর এক বিধিনিষেধ জারি করছে তালেবান প্রশাসন। তবে তালেবানের এসব নীতির তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক সংগঠনগুলো। 2021 সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ জারি করছে তালেবান সরকার। শিক্ষা, কর্মসংস্থান থেকে শুরু করে চলাফেরা, পোশাক ও জনজীবনের প্রায় সব ক্ষেত্রেই সীমিত করা হয়েছে নারীদের অধিকার। এবার আরও জোরালো পদক্ষেপ নিয়েছে তালেবান। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই পড়ানোই নিষিদ্ধ করেছে দেশটির সরকার। তালেবান সরকারের নতুন নির্দেশনায় 680টি বইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 140টির বেশি বই নারী লেখকদের লেখা, যেগুলোকে সরাসরি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে জানানো হয়েছে এসব বই শরিয়া বিরোধী ও তালেবান নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। শিক্ষার পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে 18টি বিষয়। এর মধ্যে 6টি সরাসরি নারীদের নিয়ে, যেমন নারীর সমাজতত্ত্ব, যোগাযোগে নারীর ভূমিকা এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। তালেবান কর্তৃপক্ষের দাবি এসব সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। তবে বই নিষিদ্ধ হওয়ায় নারীর চিন্তাধারাকে গলা টিপে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এর আগে মেয়েদের 6ষ্ঠ শ্রেণীর পর পড়াশোনা বন্ধ করে দেয় তালেবান সরকার। 2022 সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশও নিষিদ্ধ হয়। সর্বশেষ 2024 সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা ও নার্সিং কোর্স বন্ধ করে দেওয়া হয়। ফলে নারীদের শিক্ষা গ্রহণের শেষ পথটিও বন্ধ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশটিতে প্রতি 1 লাখ শিশু জন্মে 620 জন মা মারা যান। অথচ জরুরি ভিত্তিতে আরও 18,000 ধাত্রী প্রয়োজন। নার্স ও ধাত্রী তৈরির সুযোগ বন্ধ হওয়ায় মাতৃমৃত্যুর হার আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো তালেবানের এসব নীতির তীব্র সমালোচনা করেছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অর্থনৈতিক কড়াকড়ির বিরুদ্ধে ফ্রান্স জুড়ে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। শিক্ষক, রেলকর্মী থেকে শুরু করে হাসপাতাল কর্মী, প্রায় সব স্তরের পেশাজীবীরা যোগ দিয়েছেন একদিনের এ ধর্মঘটে। বাজেট কাটছাঁট বন্ধ করে জনসেবায় ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশজুড়ে অ্যান্টি অস্টারিটি বা অর্থনৈতিক কড়াকড়ি বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক লাখ মানুষ। যোগ দেন শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট, হাসপাতালের কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। অংশ নেয় কিশোর কিশোরীরাও। প্যারিস সহ বেশ কয়েকটি শহরে সকাল থেকে বিদ্যালয়ের প্রবেশপথ অবরোধ করে রাখেন তারা। বিক্ষোভকারীদের মূল দাবি পূর্ববর্তী সরকারের কঠোর বাজেট পরিকল্পনা বাতিল করা, জনসেবায় ব্যয় বাড়ানো, ধনীদের উপর উচ্চ কর আরোপ এবং অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে স্লোগান মুখর হয়ে ওঠে প্যারিস সহ বিভিন্ন নগরী। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর প্রতি জনগণের ক্ষোভকে স্বীকৃতি দিতে এবং বাজেট কাটছাঁটের সিদ্ধান্ত বাতিল করতে আহ্বান জানান ইউনিয়ন নেতারা। সরকার অনড় থাকলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ক্যারিবীয় অঞ্চলে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। লা ওরসিরা দ্বীপের প্রতিরক্ষামূলক সামরিক মহড়া চালাচ্ছে কারাকাস। অন্যদিকে অঞ্চলটিতে সামরিক ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে পুয়ের্তো রিকোতে F-35 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, এগুলো কি শুধুই সামরিক শক্তির প্রদর্শন নাকি আসন্ন যুদ্ধের আভাস? ভেনেজুয়েলা থেকে মাদকের চালান ঢুকছে যুক্তরাষ্ট্রে, আর এর মূল হোতা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই। সম্প্রতি এমন দাবি করেই ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি বাড়ায় মার্কিন প্রশাসন। চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক অবস্থান নিয়েছে ওয়াশিংটন কারাকাস। পুয়ের্তো রিকোতে F-35 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক দমনের কথা জানালেও বিশাল সামরিক ঘাঁটি গড়ে তোলার প্রমাণ মিলেছে বলে জানায় গণমাধ্যমগুলো। অনলাইন ফ্লাইট ট্র্যাকার আর স্থানীয়দের তোলা ছবিতে দেখা মিলেছে এসব ফাইটার জেটের।
F-35 সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ও 2000-এর বেশি মেরিন সেনা। বিশ্লেষকরা বলছেন এতেই প্রমাণ মিলে ক্যারিবীয় অঞ্চলে তৈরি হচ্ছে শক্ত মার্কিন ঘাঁটি। অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী ও সামরিক শক্তি প্রদর্শনের জন্য লা অরচিলা দ্বীপে সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা। ক্যারিবে সোবেরানো 200 নামের এ মহড়ায় অংশ নিয়েছে হাজারো সেনা, অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, ফাইটার জেট আর উভচরী ট্যাঙ্ক। রাশিয়ার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওখটস্ক সাগরে নৌ মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালায় মস্কো। এ সময় পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন থেকে 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই মহড়া বলে দাবি দেশটির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন লন্ডনের মেয়র সাদিক খানের সঙ্গে। ব্রিটিশ গণমাধ্যম বলছে, ট্রাম্প যুক্তরাজ্য সফরে ব্যক্তিগতভাবে অনুরোধ করে সাদিক খানকে রাষ্ট্রীয় ভোজসভা থেকে বাদ দিয়েছেন। সাদিক খানকে বিশ্বের সবচেয়ে খারাপ মেয়রদের একজন আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তার নেতৃত্বে লন্ডনে ছুরি হামলা, অপরাধ ও অভিবাসন সমস্যায় অবনতি ঘটেছে। এর আগে দ্য গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে সাদিক খান অভিযোগ করেছিলেন, ট্রাম্প বিভাজনমূলক ডানপন্থী রাজনীতিকে উস্কে দিচ্ছেন। দুজনের এই দ্বন্দ্ব নতুন নয়। 2015 সালে ট্রাম্পের মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার প্রস্তাবের বিরোধিতা করছিলেন সাদিক খান। সেই থেকেই শুরু হয় তাদের বাকযুদ্ধ। ভারতের আসামের প্রখ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই। শুক্রবার সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। স্থানীয় সময় পুলিশ জানায়, সমুদ্রে পড়ে অচেতন হয়ে যান জুবিন। উদ্ধার করে হাসপাতাল নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। সিঙ্গাপুরের নর্থ সিজ ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। মঞ্চে গান করার কথা ছিল তার, কিন্তু হঠাৎ মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে জনপ্রিয় গায়কের ভক্তকুল, স্তম্ভিত গোটা আসাম। অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারান নৌকা উল্টে কিংবা দীর্ঘদিন অনাহারে থেকে। তবে এবার সেই ঝুঁকির সঙ্গে যুক্ত হয়েছে নতুন বিপত্তি। ইতালির একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্য ও চিত্র রিপোর্ট। উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি পরোয়া না করে প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন হাজারো বাংলাদেশি। লক্ষ্য থাকে যে কোনো উপায়ে ইতালি পৌঁছানো। অনিশ্চিত সাগর যাত্রায় উত্তাল ঢেউয়ে নৌকা উল্টে কিংবা দীর্ঘদিন খাবার পানি না পেয়ে অনেকেই প্রাণ হারান। সেই ঝুঁকির সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন আতঙ্ক। অভিযোগ উঠেছে, অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড। সম্প্রতি ইতালির একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিবিয়ান কোস্টগার্ড শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে। মেডিটেরেনিয়াস সেভিং হিউম্যান নামের এনজিও জানিয়েছে, গত আগস্টেও একইভাবে হামলার ঘটনা ঘটে। এমনকি উদ্ধারকারী জাহাজেও গুলি চালানো হয়। উদ্ধারকারীদের দাবি, শরণার্থীদের অন্তত 4 জন গুলিতে নিহত হয়েছেন। এসব ঘটনায় আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করেছে মানবাধিকার সংগঠনগুলো। বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন 17, যা কিনতে দোকানগুলোতে উপচে পড়ছেন ক্রেতারা। নতুন ফিচার, রং, উন্নত ক্যামেরা আর আপগ্রেডেড ডিসপ্লের কারণে এই মডেলের প্রতি এবার ক্রেতাদের চাহিদা বেশি বলছেন বিক্রেতারা। শুক্রবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অ্যাপল স্টোরের সামনে ভিড় করে শত শত ক্রেতা। ভারতের মুম্বাই ও দিল্লিতে একই চিত্র ধরা পড়ে। কে আগে কিনবেন আইফোন 17 তারই যেন প্রতিযোগিতা শুরু হয়। কেউ ছাতা হাতে, কেউ কফির কাপ আর পোর্টেবল চার্জার নিয়ে অপেক্ষা করতে থাকেন। নিরাপত্তা কর্মীরা ভোর থেকেই গ্রাহকদের টোকেন বিলি করেন, যাতে শৃঙ্খলা বজায় থাকে। লম্বা লাইনে অপেক্ষা শেষে একে একে দোকানে ঢুকতে থাকেন ক্রেতারা। সবার আগ্রহ একটাই, কাঙ্ক্ষিত নতুন আইফোন হাতে পাওয়া। স্থানীয় গণমাধ্যম জানায়, দোকান খোলার আগেই ভিড় এতটাই বেড়ে যায় যে ক্রেতাদের সঙ্গে ধাক্কাধাক্কিও লেগে যায়। তবে ভেতরে ঢুকে একে একে সবাই নতুন মডেল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজারে বাণিজ্যিক অস্থিরতা আর শুল্ক চাপের মধ্যেও ভারত অ্যাপলের জন্য অন্যতম প্রধান বাজারে পরিণত হয়েছে। রাত 2টা থেকেই স্টোরের বাইরে অপেক্ষা করছি। যদিও ফোনটি আগে থেকেই প্রি বুক করেছিলাম, তবুও অ্যাপেলের প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছি।
ऑलवेज एप्पल के लिए तो चलता ही है। ভারতের পাশাপাশি চীনেও অ্যাপলের নতুন আইফোনের চাহিদা তুঙ্গে। শুক্রবার সকালে বেইজিংয়ের অ্যাপলের ফ্ল্যাগশিপ স্টোরের সামনে ছিল উপচে পড়া ভিড়। সকাল 9টার মধ্যে প্রায় 300 মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। বেশিরভাগই এসেছেন আগে থেকে অনলাইনে বুক করা আইফোন সংগ্রহ করতে। ক্রেতাদের জন্য আইফোনের সবচেয়ে বড় আকর্ষণ উন্নত ক্যামেরা সিস্টেম, অত্যাধুনিক স্টাইল ফটোগ্রাফি, সহজে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বদলানো আর নতুন অ্যাকশন মোড ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করছে। অনেকে বলছেন ছবির গুণগত মানই এই আইফোনকে অন্য ফোন থেকে আলাদা করেছে। নতুন হ্যান্ড জেস্টার ফিচার শারীরিক প্রতিবন্ধীদের জন্য বড় সহায়তা হবে, আর এআই ফিচার আপাতত চীনে না থাকলেও ভবিষ্যতে চালু হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ আইফোন 17 প্রো ম্যাক্স মডেলকে ঘিরে, যার দাম শুরু 9,999 ইউয়ান বা প্রায় $1,400 থেকে। উন্মোচনের দিনেই এমন সাড়া দেখে চীনা বাজারে অ্যাপলের বিক্রির সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে মনে করছেন বিক্রেতারা। বিশ্লেষকরা বলছেন এটিই হতে যাচ্ছে সিরিজটির সবচেয়ে বেশি বিক্রিত মডেল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মুখের সংঘাত বন্ধ চাইলেও প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোতে ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব। ইসরায়েলি হামলায় নিহত অর্ধশত। এবং নির্বাচন সামনে রেখে মিয়ানমারে বাড়ছে জান্তা বাহিনী বর্বরতা। মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ, জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। এছাড়া আন্তর্জাতিক সময়, এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। কনক, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।